সাবধান, যেইখানে আছেন সেইখানেই থাকেন, একদম বাইরে বাইরে না, বাইরে এলেই কিন্তু সাক্ষাৎ মৃত্যু। এটা ধরে এবার টান দিতেই ফোঁস করে উঠেছে ভেতর থেকে। তাকেই দেখছে ওই বালিশে একটা বড় পূর্ণবয়স্ক সাপ, সে বালিশটাকে পেঁচিয়েছে। উনি তাড়াতাড়ি ওনার স্ত্রীকে ডেকে নিয়ে এসছেন, বলে আসো 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 দেখো তো। তো ওনার স্ত্রী এসেছে যখন, তখন ওই একবার ফণিবাবুর দিকে একবার স্ত্রীর দিকে তাকায়। কিছুদিন ধরে একটা বই পড়ছি, আমাদের অত্যন্ত পরমাত্মীয় শ্রদ্ধেয় আমার জামাইবাবুর, বড় জামাইবাবুর বড় দাদা, হ্যাঁ, শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী সদানন্দ চক্রবর্তী মহাশয়। উনি খুব ছোট থেকেই ঠাকুরের সঙ্গে বাংলাদেশের, এখন বাংলাদেশ, আগে তো তখন পূর্ব পাকিস্তান, নানান জায়গায় উনি ঠাকুরের সঙ্গে খুব কিশোর বয়স থেকে উনি ঠাকুরের সঙ্গ করেছেন। তো ওনারই এই নানান ঘটনা সমস্ত ভুল নিয়ে ওনার কিছু ভক্ত, তারা সব ঘটনা ওনার মুখে শুনে কিছু লিখে টিকে একটা বই তৈরি করেছেন, খুব সুন্দর চমৎকার বই, ছন্নাবতার নাম দিয়েছেন। তো সেই বইয়ে আমি তোমাকে দুটো ঘটনা বলবো। প্রথম ঘটনা হচ্ছে খুব সাধারণ, দেখো কি মানে কত অন্তর্যামী উনি, কিশোর সদানন্দ। আচ্ছা, কিশোর। ওইখানে ওনারা নোয়াখালী সুধারামপুর ওই গ্রামে থাকেন। তো ওইখানে গোপালবাবু, নেপালবাবু দু ভাই, হ্যাঁ, ওরা এরকম মানুষের সেবা করেন। কেউ অসুস্থ হলো তার সেবা করা, কেউ মারা গেছে কারো বাড়িতে দেহ রক্ষা করেছে, তার শবদাহ কী করে করা যায় ইত্যাদি, এই সমস্ত ব্যাপারে তারা খুব আর সদানন্দবাবুকে তাদের থেকে ছোট, যে তুমিও চলো এরম করে সঙ্গী করে। তো একদিন সদানন্দবাবু তার মামা বাড়িতে থাকেন, নোয়াখালী সুধারামপুর। তো একদিন এরকম গোপালবাবু এসছেন, তো দেখে তার দিদিমা বলছে, কি গোপাল, কি কি উদ্দেশ্য, কারো সেবা নাকি আবার শ্মশান যাত্রা? তা গোপালবাবু একটু এরকম হেসেছে, কোনো উত্তর করেননি। উনি সদাবাবুকে এসে বলছে, সদা ভাই চলো এরকম যাই শ্মশানে, এরকম হয়েছে ঘটনা। তো কিশোর সদানন্দবাবু, অল্প বয়স, যুবক, হ্যাঁ উৎসাহ, যাব। এখন দিদিমা জানলে যেতে দেবে না, বাধা দেবে। তো উনি বেরিয়ে পড়েছেন ওনার সঙ্গে। তো ওনার ওইখানকার প্রতিবেশী যোগেশবাবু, এক ভদ্রলোক, উনি ব্যবসাদার, উনি এই শ্মশানের কাজের ব্যাপারে খুব এক্সপার্ট, পটু লোক। উনিও তখন এসছেন, বাড়ি ফিরেছেন সন্ধ্যের সময়। তো আসতে তাকে বলেছে, তো সঙ্গে সঙ্গেই সে একদম গামছা ঠামছা নিয়ে একটা কাটারি নিয়ে রওনা হয়েছে। আর রওনা হওয়ার সময় একটা পুডলিতে কিছু চিড়ে, গুড় আর মুড়ি বেঁধে নিয়েছে, কেননা রাতে তো খাওয়া হলো না, নিয়ে বেরিয়ে পড়েছে তিনজনে। এবার যিনি মারা গেছেন তার এক আত্মীয়কে নিয়ে ওরা চারজন ওই বাঁশ টাস বেঁধে, যে যে খাটিয়া যে তৈরি করতে হবে সে বেঁধে, এক পাটি দিয়ে মৃতদেহ বেঁধে চারজনে মিলে শ্মশানে নিয়ে এসছেন। ঠিক আছে, এবার এনে ব্রাহ্মণ লাগবে। তো ওই যে আত্মীয়, তাকে পাঠানো হয়েছে ব্রাহ্মণ খুঁজে আনার জন্য। আর এই গোপালবাবু আর যোগেশবাবু তারা গেছে, ওই কাটারি সঙ্গে আছে, তারা ওই আম কাঠ তো লাগবে দাহ করার জন্য, কাঠের ব্যবস্থা করতে হবে, এই সব করতে তারা চলে গেছেন। এদিকে অন্ধকার হয়ে গেছে। শ্মশানে ওই সদাবাবুকে একা বসিয়ে গেছেন, যে তুমি মৃতদেহ ধরে তুমি শ্মশানে বসে থাকো। তো ছোট্ট সদা, অল্প বয়স, উনি ওই খাট ধরে বসে আছেন। চারিদিক অন্ধকার,
খালি সম্বল হচ্ছে একটা লণ্ঠন, হ্যারিকেন। বসে আছে। ওরা যাওয়ার কিছুক্ষণ পর থেকেই মেঘ ডাকছিল, আকাশ খুব খারাপ ছিল সেদিন। মেঘ ডাকতে ডাকতেই ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়। এখন বৃষ্টি শুরু হয়েছে, শ্মশানে ফাঁকা জায়গা, কোথাও তো কোনো আস্তানা নেই যে বৃষ্টিতে তো ভিজতে হবে। এবার ও তো একা শ্মশানে। বেশ ক্রমশ বৃষ্টি যেন একটু বাড়ছে। তো কি করে, ওই যে মৃতদেহ পাটি দিয়ে জড়ানো, ওইটাই পাটিটাকে খুলেছে, খুলে নিজে ওই পাটিতে পুরো একদম মুড়িয়েছে নিজেকে, নিয়ে ওই ওই তার পাশেই শুয়ে পড়েছে, শুয়ে আছে। শুয়ে শুয়ে ঠাকুরের নাম জপ করছে। এখন অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে ওনারা ওই গোপালবাবু, যোগেশবাবুরা ফিরে এসছেন, পুরোহিত নিয়ে এসছে ওই আত্মীয়। এসে ওরা সদা সদা করে ডাকছে, কেউ নেই, মৃতদেহ একাই পড়ে আছে। সদা সদা সদার কোনো খোঁজ নেই। আবার আরও জোরে ডাকছে। তখন ওই পাটির থেকে বেরিয়েছে, ধরফড় করে বেরিয়েছে। আরে বলে কি করবো, বৃষ্টিতে ওই যার জন্য ওইটার থেকে খুলে ওই নিজেই পাটি জড়িয়ে এখানে শুয়েছিলাম, আর অনেকক্ষণ হয়ে গেছে, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। আপনি ডাকাডাকি করাতে ঘুম ভেঙেছে। তো যাই হোক, এবার তো দাহর কাজ শুরু হয়ে গেছে। যোগেশবাবু তার দক্ষ হাতে খুব তাড়াতাড়ি আগুন একদম দাউ দাউ করে জ্বলছে, আগুন জ্বলছে ওদিকে চিতা, আর এদিকে যোগেশবাবু এসে ওই পুটলি খুলেছেন। ওই যে চিড়ে গুড় মুড়ি আছে, পুটলি খুলে তিনজনে মিলে নিজেও খাচ্ছেন, ওনাদেরও দিচ্ছেন। ওরা চিড়ে গুড় মুড়ি ওই খাচ্ছে। এসব করেছিল। এবার দাহ হতে হতে সকাল হয়ে গেছে, আলো ফুটে গেছে। আচ্ছা, সব সমাপ্ত করে এবার বাড়ির পথে আসছেন। বাড়ির পথে আস্তে আস্তে ওরা খবর পেয়েছে, আগেই জানতো ওইখানেই এক বাড়িতে, এক ভক্তের বাড়িতে ঠাকুর আছেন, তখন বিজয়া করতে এসছেন। তো গোপালবাবু আর এই সদাবাবু এরা বলছে যে তাহলে যাওয়ার সময়, বাড়ি যাওয়ার পথে ওই বাড়িতে একবার দূর থেকে ঠাকুরকে প্রণাম করে আমরা বাড়ি চলে যাব। তো যেরকম ভেবেছে সেরকম এসছেন। এসে দূর থেকে ঠাকুরকে প্রণাম জানাচ্ছেন। তো ঠাকুর তাদের দেখে খুব ব্যস্ত হয়ে পড়েছে। আসেন 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 আসেন। বাড়ির যে কর্তা, মালিক, তাকে বলছেন এ তাড়াতাড়ি কিছু খাওয়ানোর ব্যবস্থা করেন, ওনারা খুব ক্ষুধার্ত খুব, ওনাদের কিছু খাওয়ানোর ব্যবস্থা করেন। তখন দুজনেই হাত জোর করে বলেছে, না না না, আমরা এই মাত্রই শ্মশান থেকে আসছি, তো বাড়ি যাওয়ানোর পথে একবার ভাবলাম যে আপনারা দূর থেকেই একবার আপনাদের প্রণাম জানাইয়া যাই, এই লিগাই আইসি। এখন আর কিছু স্নান টান না কইরা আর কিছু খাবো না। তখন ঠাকুর ওই যে স্নান না কইরা কিছু খাবো না, তখন ঠাকুর মিচকি মিচকি হাসছেন, বলছেন শ্মশানে বৈশা চিরা গুড় মুড়ি খাওয়ানে তো কোনো বাধা হইল না। তখন তো স্নান না কইরাই খাইলেন, ওইটা ভাব আর কি। সকালে শ্মশানে বৈশা চিরা গুড় খাওয়ানে, মুড়ি খাওয়ানে তো কোনো বাধা হইল না। ওনারা ভাবছেন আমরা শ্মশানে রাত্রিবেলা দাহ করতে ওখানে চিড়ে মুড়ি গুড় খেলাম, আর উনি এইখানে বসে উনি কি করে জানলেন? অন্তর্যামী। ওনার বলছে এই পুণ্ডরিক চোখে কিচ্ছু ফাঁকি দেওয়া যায় না, সব ধরা পড়ে। আশ্চর্য ঘটনা, কি অপূর্ব ঘটনা। ওনার যে মানে ধরো মানে কি রকম মানে ভক্তদের সব অবস্থায় সব খবর ওনার কাছে, সব অবস্থায় ওনার কাছে সব খবর উনি দেখতে পাচ্ছেন, সব ধরা পড়ে। বলছে আপনাকেও শ্বাস প্রশ্বাসও আমার কাছে আমি গুনতে পারি, আপনারা সত্যি মিথ্যা যা কন সব আমার চতুর্দিকে ঘুরতে থাকে, সব আমার চতুর্দিকে ঘুরতে থাকে। এই হচ্ছেন ঠাকুর। আরেকটা ঘটনা ওই বইতেই পড়ছিলাম, অপূর্ব ঘটনা। ঠাকুরের যে লীলা বা করুণা, ওই
ওই সুধারামপুর, নোয়াখালীর সুধারামপুর ওই শহর, ছোট শহর, খুব সুন্দর শহর, সেই শহরেই অবিনাশ ময়রার মিষ্টির দোকান। উনি এমনি লোক হচ্ছেন আদতে এই শান্তিপুর, নদিয়ার শান্তিপুরের লোক। তো ওই কর্মক্ষেত্রে মানে কর্ম করার জন্য কিছু পেটের খোঁজে উনি ওই বাংলাদেশ নোয়াখালীতে ওই সুধারামপুর গ্রামে গিয়ে মিষ্টির দোকান দেন, নিজে হাতেই মিষ্টি করেন। এবং ওনার ওইখানে সুধারামপুরে অবিনাশের রসগোল্লা খুব প্রসিদ্ধ রসগোল্লা। আচ্ছা, বেশ। তো একদিন কালী পুজোর রাত, ঘটনাটা হচ্ছে যে ঠাকুরের নিজে কালী প্রতিমা পূজা করছেন এক কালী মন্দিরে সুধারামপুরে। আচ্ছা, কালী পুজোর রাত, অবিনাশবাবু যথারীতি মিষ্টি তৈরি করছেন। করতে করতে অনেক রাত হয়ে গেছে, মানে মাঝরাত হয়ে গেছে, শেষ হয়েছে। তো সব হওয়ার পরে ওই যে কড়াইটা, মিষ্টি যে তৈরি করে যে কড়াই, ওই মন্দির আছে কালী মন্দির, মন্দিরের সঙ্গেই একটা বড় পুকুর, আর ওই পুকুরের পাড়েই হচ্ছে অবিনাশবাবুর দোকান। তো ওই কড়াই নিয়ে অবিনাশবাবু ওই পুকুরে এসছেন, মাজছেন, পরিষ্কার করছেন। হঠাৎ খেয়াল হচ্ছে মন্দিরের দিক থেকে মানে অসম্ভব সুন্দর একটা আলো, জ্যোতির একটা আলো চতুর্দিক মন্দিরে। তো উনি প্রথমে দেখে ভেবেছেন আজকে দীপাবলির রাত, দীপ জ্বালিয়েছে, তারই ব্যাপার। তারপরে আবার ভালো করে খেয়াল করে দেখছেন যে না, এখানে তো কোনো সেরকম আলোর কোনো উৎস নেই, তাহলে ওই আলোটা কিসের? মন্দিরের চতুর্দিক ওরকম আলোকিত হয়ে আছে। উনি কড়াই রেখে আস্তে 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 মন্দিরে গেছেন, গিয়ে দেখছেন টিনের মন্দির, দরজা বন্ধ। তখন উনি চারিদিক দেখে ওই টিনের দেয়াল তো একটা ছোট ফুটো, সেইখানে চোখ রেখে দেখছেন যে ঠাকুর ওই কালী প্রতিমা নিজে হাতে পুজো করছেন। আর ওইখান থেকে ওই জ্যোতি, ওই আলো বেরোচ্ছে, তাতেই মন্দির চারিদিক ওই রকম আলোকিত হয়ে আছে। আর সেই পুজো অদ্ভুত পুজো। উনি একবার এই চোখ একবার ওই চোখ এইভাবে দেখছেন, ওই এক ফুটো দিয়ে, ছোট্ট গর্তটা দিয়ে। কতক্ষণ পুজো হয়েছে, নানা আরতি করেছেন, বলি হয়েছে, সব উনি দেখেছেন। হতে হতে পুজো যখন শেষ হয়েছে তখন সকাল একদম হয়ে এসছে। ঠাকুর পূজা টুজা করে মন্দির দরজা বন্ধ করে এবার চলে যাচ্ছেন। এই যে অবিনাশবাবু এতক্ষণ ধরে এই ঘটনা সব দেখেছেন, উনি নিজেকে আর ধরে রাখতে পারেননি। উনি ছুটে গিয়ে ঠাকুরের পায়ে পড়েছেন। পড়ে, ঠাকুর আপনার এই পূজা আমি আজকে সব দেখলাম বলে ঠাকুরকে প্রণাম করে পা জড়িয়ে আর কাঁদছেন। তখন ঠাকুর সাথে সাথে বলছেন, দেখা ভালো করেন নাই, অন্ধ হইয়া যাইবেন। আচ্ছা। তো উনি বলছেন, অন্ধ হব, কিন্তু যা আমি দেখলাম এটা তো আমার কাছেই থাকবে, এ তো আর যাওয়ার না। ঠিক আছে, ঠাকুর রওনা হয়ে চলে গেছেন। উনিও ফিরে এসছেন। এবার বেশ কিছুদিন যাচ্ছে, উনি নিজে উপলব্ধি করছেন যে চোখের দৃষ্টি যেন আস্তে আস্তে সত্যি কমে আসছে। তো ওনাকে সাহায্য করার জন্য দোকানে ওনার এক ভাইপো, উনি নিঃসন্তান, এক ভাইপো ওনার কাছে থাকতেন। তো তাকে এরকম যত দিন, আরও কিছুদিন গেছে, দেখছেন যে না, দৃষ্টি এখন ক্রমশ আরও ক্ষীণ হয়ে আসছে। তখন উনি বুঝলেন যে না, আর আমাকে দিয়ে হবে না। তখন ভাইপোকে সব দায়িত্ব বুঝিয়ে দিলেন। খুব চালু দোকান। ভাইপোকে বললো, তুমি সব দেখাশোনা করো, তুমি সামাল দাও, আমি বাড়ি চলে যাই, আমার দেশের বাড়ি, আদি বাড়ি। কিছু টাকা পয়সা নিয়ে ওনার স্ত্রীকে নিয়ে শান্তিপুরে চলে আসেন।
এখন এই ঘটনাটা জানাজানি হয়, তো সদাবাবু তখন ওই যে ভাইপো থেকে এই শান্তিপুরের ওনার যে নদিয়ার শান্তিপুরের যে অ্যাড্রেস সেই ঠিকানা নিয়ে রেখেছিলেন, আচ্ছা, যে ওনার মুখ থেকে সবটা শুনবেন। যে কি কি দেখেছিলেন? হ্যাঁ, তারপরে এবার আরও কিছুদিন পরে উনি ম্যাট্রিক পাস করে কলকাতা শহরে পড়তে এসছেন ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো একদিন এরকম সময় করে উনি গেছেন ওইখানে, খুঁজে বার করেছেন। তো তাকে উনি এই গল্পটা বলছেন যে দেখো, আমি এই সব কথা তো অন্য কাউকে বললে বিশ্বাস করবে না, অবিশ্বাস করবে আমার কথা। তুমি ভক্ত মানুষ, উনি অত্যন্ত ভক্ত মানুষ, তুমি ভক্ত মানুষ, তুমি তো এর গুরুত্বটা বুঝবে, তুমি বিশ্বাস করবে। তখন তাকে জিজ্ঞেস করাতে তখন বলছে যে ভাই, ও যখন চলে আসে সুধারামপুর থেকে, যখন চলে আসবে ওনার তখন খুব ইচ্ছে যে যখন চলেই তো যাব, আর তো ঠাকুরের দেখা পাবো কি না, তো একবার শেষ প্রণাম ঠাকুরকে করে যাব। আর দুটো আমার আরতি আছে, দুটো মনের ইচ্ছে আছে, সেই দুটো ঠাকুরকে জানাবো, ঠাকুর যেন পূরণ করেন। তো কিছুদিন পরেই, আসার কিছুদিন আগেই ওইখানে ঠাকুর এক বাড়িতে এসছেন, খবর পেয়েছেন, সেখানে গেছেন, ঠাকুরকে প্রণাম করেছেন। তো প্রণাম করেছেন, তো বলেছেন যে আমি চলে যাচ্ছি এখান থেকে, আমার এরকম। ঠাকুর শুনেছেন, তারপরে বলছেন যে আমার দুটো মনের ইচ্ছে আছে, এই দুটো আপনি পূরণ করবেন। কি? একটা হচ্ছে ডিঙামানিক, ঠাকুরের যে জন্মস্থান ডিঙামানিক, সেই জন্মস্থানের যেখানে যে মন্দির, ওই জন্মস্থান, ওই যে জায়গাটাকে আমার দর্শন করার খুব ইচ্ছে, এইটা আপনি পূরণ করবেন। আর জীবনের শেষ দিন তখন যেন আপনার শ্রীচরণ আমি দর্শন করতে পারি, এই দুটো আমার প্রার্থনা। ঠাকুর শুনে বললেন হইব। এই হইব সম্বল করেই উনি নদিয়ায় ওই শান্তিপুরে চলে এসছেন। এখানে আসার পরে এবার সদানন্দবাবু ওনার কাছে এসছেন, তখন ওনাকে বলছেন, আসার পরে এবার উনি আস্তে 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 একেবারে পুরো অন্ধ হয়ে গেলেন। আর দৃষ্টি নেই, চোখে কিচ্ছু দেখতে পান না, কিন্তু মনের মধ্যে যে ওই যে একটা আশা, যে ডিঙামানিক জন্মস্থান একবার আমি দর্শন করব, প্রণাম করতে যাব। আর ঠাকুর যখন কথা দিয়েছেন হইব, এ হবেই, এ কিছুতে ভুল হতে পারে না। সুযোগ হয় না, সুযোগ হয় না, সুযোগ হয় না, অন্ধ মানুষ। তাই এবার একদিন খুব মনের ইচ্ছে যে না, যাবই, অন্ধ জিজ্ঞেস করতে করতে যাব। মানুষ তো কত অন্ধ এরকম তো যায়, তো আমিও জিজ্ঞেস করতে করতে যাব। এইবারে বলছেন ওনাকে, বলছে জানো ভাই, আমি যখন বাড়ির বাইর হলাম, তখন যেন আমার দৃষ্টি একটু একটু আমি দেখতে পাই, ওই যে একটু একটু আমি দেখতে পাই, ওই ভরসাতেই উনি রওনা হয়ে গেলেন, ডিঙামানিক গেলেন, দর্শন করে আসলেন। একবার না, তিনবার উনি ডিঙামানিক গেছেন। চোখের এই অবস্থা বলছেন যে জানো ভাই, আমি তিনবার ডিঙামানিক দর্শন করেছি ঠাকুরের আশীর্বাদে, কৃপাতে। আর যখনই বাড়ির বাইরে বেরিয়েছি, তখনই আমার দৃষ্টি ফিরে আসছে, অল্প হলেও আমি ফিরে আসছে। আর ফিরে যখন আমি ওখান থেকে ফিরে যখন আবার বাড়িতে আসছি, তখন আমি আবার যথারীতি অন্ধ, দৃষ্টিতে আর কিচ্ছু আসে না। ঠাকুরের কৃপা তো কি করুণা বলো, হ্যাঁ, কৃপা। ঠাকুর থাকলে কি না হয়। এই যে আমরা ভাবি একটুতেই ঠাকুরকে কত অনুযোগ করি, ঠাকুর তুমি দেখছো না, অমুক করছো না, আমার কেন এইরকম হচ্ছে। ঠাকুরের এ কি না হয়, ঠাকুরের আশীর্বাদে। ঠাকুর সঙ্গে যে আছেন, ওই যে হইব, হওয়াই ছাড়লো। একবার না, তিনবার। তুমি চিন্তা করো, উনি বলছেন, উনি হাউ হাউ করে কাঁদছেন, আর ওই অল্প বয়সী সদানন্দবাবুকে বলছেন, ওনারাও বলছেন যে আমারও কয়েক ফোঁটা বোধহয় জল পড়েও গেল ওনার ওই কথা শুনে।
কি কথা, তিনবার উনি বাড়ির বাইরে যখনই বেরোচ্ছেন তখনই ওনার দৃষ্টি আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর যখনই ঘরের মধ্যে এসে যাচ্ছেন, বাড়িতে প্রবেশ করছেন, তখনই উনি পুরোপুরি অন্ধ, মানে আগের মতো আবারও আবার আগের মতো। ওই যে বলেছিলেন অন্ধ হইয়া যাইবেন, দেখা ভালো করেন নাই, আপনি অন্ধ হইয়া যাইবেন। তো এই বলো, এ ঠাকুর কত রকম লীলা, কত রকম ঠাকুরের লীলা। ঠাকুরের কৃপা থাকলে কি না হয়, ঠাকুরের কৃপা থাকলে কি না হয়, সব কিছু হয়। আচ্ছা, এরকম আরো কিছু যদি আশ্চর্য ওনার ঘটনা আরও আছে, আশ্চর্য ঘটনা। আরেকটা ঘটনা বলি, ওই ফণীন্দ্র কুমার মালাকার, ওনার রামভাই স্মরণে, তো খুব প্রসিদ্ধ বই। ওই রামভাই স্মরণেতে আমরা ওনার বাড়িতে যখন গিয়েছিলাম, তখনই ওনার ছেলে বললেন যে দ্বিতীয় খণ্ড বেরোবে। তো সেই দ্বিতীয় খণ্ড বেরিয়েছে। তো আমি কিছুদিন আগে যাদবপুর আশ্রমে গিয়েছিলাম। ওইটা অনেক দিন আশ্রমে যাই না, একটু ঠাকুরের আশ্রমে যাব, এটা খুব ইচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে না। তো যাই হোক, ঠাকুর নিয়ে গেলাম, গিয়ে আমি ওই রামভাই স্মরণে খুঁজলাম, জিজ্ঞেস করাতেই বললো হ্যাঁ বেরিয়ে গেছে দ্বিতীয় খণ্ড। তাতে পড়ছিলাম ফণীবাবুর এই যে বিলোনিয়ার যে বাড়ি, তখন ওনারা ওই ফেনী থেকে বিলোনিয়াতে ওই যে যুদ্ধ, যে একটা অশান্তি, যুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময় যে একটা অশান্তি, একটা টানা পড়েন, তখন ওইখান থেকে ওনারা অনেকটাই কিছু নিয়ে ওই বিলোনিয়াতে, এখন বর্তমানে যে স্মৃতি মন্দির ওনাদের যে, সেইখানে চলে আসেন। তো ঠাকুর এই এই বিলোনিয়াতে এই বাড়িতে আছেন। তো ঠাকুরের যে ঘর এখন যেখানে স্মৃতি মন্দির হয়েছে, ওইখানে ঠাকুরের জন্য আলাদা ঘর তৈরি হয়েছিল, তার সঙ্গেই বাথরুম, ঠাকুর বাথরুমে যাবেন, আর ওনাদের যা থাকার জন্য সবার ঘর ইত্যাদি। খুব অনেক গাছগাছালি চারিদিকে বাড়িতে লাগানো, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গা। তো ওইখানে একদিন ঠাকুর ঘরে আছেন, সকালে রাত্রে ঠাকুরকে শয়ন দিয়েছেন, 11টার সময় ঠাকুরের ভোগ টোগ হয়ে গিয়ে ঠাকুরকে শয়ন দিয়ে মশারি টশারি টানিয়ে মশারি গুজিয়ে দিয়ে ফণীবাবু ওনারই সেবা করেন, ফণীবাবু ওনার তত্ত্বাবধানেই ফণীবাবু তার ঘরে এসে শুয়ে পড়েছেন। সকালবেলা 5টার সময় উঠেছেন, যথারীতি ঠাকুরের সেবা সমস্ত করেছেন। দুপুরবেলা ঠাকুরের ভোগ দিয়ে বিশ্রাম করেছেন, নিজে ঠাকুরও বিশ্রাম করেছেন। 3টের সময় ঠাকুরের শীতল ভোগ দেবে, আর 3টের সময় ঠাকুর ঘরে এসছেন, এসে দরজাটা খুলে জানলা টানলাগুলো সব খুলেছেন, খুলে দরজাটা ঝাড় দিচ্ছেন, ঘরটা ঝাড় দিচ্ছেন ফণীবাবু। শুকনো দিন, রোদ খটখটে, আর ওনার বাড়ির যে একটা দক্ষিণ পশ্চিম দিক বোধহয়, ওইদিকে একটা বড় ড্রেন, তখন ওই ড্রেন শীতকাল ছাড়া সবসময় জলে ভর্তি থাকে। আচ্ছা, বাড়ির ড্রেন সমস্ত ওই জল যায়, ড্রেন ভর্তি। আর ওইখানে অনেক মাছ আছে, আচ্ছা, ছোট ছোট নানান জাতীয় মাছ ওইখানে থাকে। তো পরিষ্কার দিন, এরকম 3টার সময় ঘরে ঢুকেছেন, দেখছেন ঠাকুর, উনি ঝাড় দেবেন, ঠাকুর বিছানায় বসে গীতা পড়ছেন, বিছানায় বসে বসে গীতা পড়ছেন, উনি ঘর ঝাড় দিচ্ছেন। হঠাৎ ধুমধাম মেঘ ডাকতে শুরু করে দিল, এর যেই মেঘ ডাকা আরম্ভ হয়েছে, ওই যে জায়গাটা ড্রেন, ওইখান থেকে এক কোলা ব্যাং ডাকে, গাঁ গাঁ করে ডাকতে শুরু করেছে। ঠাকুর গীতা পাঠ পড়ছেন, কিন্তু গীতা পড়তে পড়তেই ঠাকুর বলছেন, সাবধান, যেইখানে আছেন সেইখানেই থাকেন, একদম বাইরে না, বাইরে এলেই কিন্তু সাক্ষাৎ মৃত্যু। ব্যাংকটাকে বলছে, কাকে বলছে? উনি বই গীতা পড়ছেন, পড়তে পড়তে নিজে বলছেন, সাবধান,
যেইখানে আছেন সেইখানেই থাকেন, একদম বাইরে আসার চেষ্টা করেন না, আইলে কিন্তু সাক্ষাৎ মৃত্যু। ফণিবাবু ঝাড় দিচ্ছেন, দিয়ে ভাবছেন আরে চারিদিকে দেখছেন কোথাও তো কেউ নেই, কাকে বলছে? তো বলছে, তুমি এটা কারে কইলা? বলে তাকায়া দেখেন, ঠাকুর বলছেন দক্ষিণের জানলাটা খুলেছে, খুলে দেখছে ওই যে ড্রেনের ওইখানে একটা বড় বেশ মানে পূর্ণবয়স্ক সাপ, সে শুয়ে আর ছবল ফণা তুলে ওই ব্যাঙের জন্য অপেক্ষা করছেন, মানে মাছ ধরার জন্য এসছে, এবার ব্যাঙ ডাকছে, ব্যাঙ ওপরে উঠলেই তো ও ধরবে। ঠাকুর তাকে সাবধান করছেন, ওই ব্যাঙকে তার প্রাণ রক্ষার জন্য। ফণিবাবু বলছে আরে সর্বনাশ, আপনার ঠাকুর ঘরে সামনে এত বিষাদর সাপ, একে রাখা যাবে না, এখনই আমি হেস্ত নেস্ত করে ফেলবো। বলে উনি লাঠি ঠাঠি নিয়ে তখন বলছেন যে না না না, মাইরেন না, ওরা দুইজন আছে, ওনারা দুইজন আছেন, আপনাকে কোনো ক্ষতি করব না কোনো দিন। নারায়ণের সেবা, শোনো ভালো করে, নারায়ণের সেবার উদ্দেশ্যে ওরা এইখানে আসছে, সর্পজীবন থেকে মুক্তি পাওয়ানোর জন্য। নারায়ণকে বললেন যে আমি নারায়ণ, নারায়ণের সেবার লিগা ওনারা এইখানে আসছেন, এইখানে থাকেন, সর্পজীবন থেকে মুক্তির জন্য। গেল, ফণিবাবু সাপ মারলেন না। এবার ঠাকুর শ্রীদেহ রক্ষা করেছেন অনেক দিন হয়ে গেছে। 1985 সালের কোনো একটা সময়, কোনো একটা মাসের একটা দিন, যথারীতি ওনাদের বাড়িতে এখনও ঠাকুরের, ওই যে বলেছিলাম যে ঠাকুরের যে ওই স্মৃতি মন্দির, যে ঠাকুরের ব্যবহার করা সমস্ত খাট, বিছানা, বালিশ, আলনা, আলমারি, চেয়ার, পা রাখার জলচৌকি ইত্যাদি ঠাকুরের বিগ্রহ, ঠাকুর নিজে হাতে পুজো করেছেন, নিজের হাতে তৈরি সত্যপীঠ যে স্থাপন করা, এখনও ওইখানে ওইভাবে পুজো হয় ওনাদের। আর ওই রাত যথারীতি সেই আগের নিয়মেই রাত 11টার সময় শয়ন দেওয়া হয় ঠাকুরকে, বালিশের ওপরে বালিশ দেয়, দিয়ে তার ওপরে একটা নকশা করা কাঁথা আছে ঠাকুরের ছিল, সেই কাঁথা চাদর গায়ে দিয়ে দিল, পায়ের কাছে 12 মাস একটা চাদর বা কম্বল কিছু পায়ের ওপরে থাকতো ঠাকুরের, শীত গ্রীষ্ম, তো ওই কম্বল ওরকম চাপা দেওয়া, মশারি টানিয়ে ওইরকম মশারি চারিদিক থেকে গুজে ভালো করে যথারীতি ফণিবাবু ঘর থেকে বেরিয়ে এসছেন, বন্ধ করে দরজা। সকাল হয়েছে 5টার সময়, যেরকম রোজ ওঠেন সেদিনও উঠেছেন ওই 85 সালে, অতদিন পরে উনি দেহ রাখার পরে উঠেছেন। উঠে সব জানলা ঠান্লা দরজা টরজা সব খুলেছেন, খুলে ঘর ঠর ঝাড় দিয়েছেন, দিয়ে এবার মশারি ঠশারি তুলবেন, মশারিটা ধরে এবার টান দিতেই ফোঁস করে উঠেছে ভেতর থেকে একটা সাপ, ফোঁস করে উঠেছে। কি তাকিয়ে দেখছে ওই বালিশে একটা বড় পূর্ণবয়স্ক সাপ, সে বালিশটাকে পেঁচিয়ে আর এরকম করে ফণা ধরে আর ফণিবাবুর দিকে লক্ষ্য। তো ফণিবাবু ভাবছে সকালবেলা ঘুম থেকে উঠে এসছি, চোখ টোক আমার কি কিছু ভুল হচ্ছে, ঘুমের ঘোর কাটেনি। উনি তাড়াতাড়ি ওনার স্ত্রীকে ডেকে নিয়ে এসছেন, বলে আসো 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 দেখো তো ওনার স্ত্রী এসেছে যখন, তখন ওই একবার ফণিবাবুর দিকে একবার স্ত্রীর দিকে তাকায়, আরেকবার বালিশের দিকে তাকায় সাপ। তখন ওনার স্ত্রী এসে দেখেই জয়রাম 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 করে হাত জোর করে প্রণাম করেছেন। এই যখন প্রণাম করেছেন তখন ফণিবাবুও জয়রাম জয়রাম করে হাত জোর করে প্রণাম করে বলছেন, আপনি সারা রাত সেবা করছেন, এখন আমাকে একটু সেবা করার সুযোগ দেন। এই যেই বলা
সাপ সঙ্গে সঙ্গে নেবে বিছানা থেকে, ওই যে উল্টো দিকের দরজা, সেই দরজা দিয়ে নেবে বাইরে চলে গেল। ঠাকুরের ওই যে নারায়ণের সেবা দুজন আছেন। এর আবার বেশ কিছুদিন পরে ওই ঠাকুর ঘরেই সকালবেলা ঘর পরিষ্কার করছেন, ঝাড় দিচ্ছেন, ওই যে সত্যপীঠের আসন পাতা ওই রকম ঝাড় দিতে দিতে মনে হলো আরে কি যেন একটা নড়ে উঠলো, যেন মনে হলো ওইখান থেকে। তো তাকিয়ে দেখে ওই রকমই ওই প্রজাতিরই একটা সাপ, সে ওই পুরো আসন পেঁচিয়ে আর ওইখানেই মাথা নিয়ে রেখে বসে আছে, আর ফণীবাবুকে লক্ষ্য করছে এরম এরম করে, ওনার দিকে তাকিয়ে ওনাকে লক্ষ্য করছে। তো উনি দেখে আবার সেই যথারীতি হাত জোর করে জয়রাম জয়রাম করে হাত জোর করে প্রণাম করে, যে আপনি সারা রাত ওনার সেবা করলেন, সত্যনারায়ণের সেবা করলেন, এবার আমার একটু সেবা করার সুযোগ দেন। এই যেই বলা আবার চলে গেল। অনেকগুলো আপনি ঘটনা আমাদেরকে আজকে শোনালেন। এই যে গল্প, এই গল্পর শেষ নেই। ঠাকুরের ওই যে ছন্নছাড় বইটাতে মানে প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা লাইনে লাইনে ঠাকুরের যে কত ঘটনা, ওই সদাবাবুর ওনার যে আমাদের যে জামাইবাবু, আমরাও দাদা দাদা বলতাম, অনেক আমার বাবা জ্যাঠামশাইয়ের থেকেও উনি অনেক বয়োজ্যেষ্ঠ। তো যাই হোক, অত্যন্ত ভালো মানুষ। আচ্ছা রামনারায়ণ বাবু, নিজেই সাধু মানুষ ছিলেন। অনেকগুলো আজকে ঘটনা আমাদেরকে শোনালেন। নেক্সট এপিসোডে দর্শকদের জন্য আরো কিছু ঘটনা আপনি শোনাবেন। অবশ্যই অবশ্যই।